1990-তে আমি সরকারি চাকরি জয়েন করি এবং 32 বছর আমি চাকরি করি বিফোর আই টুক VRS। নৃত্যশিল্পী হিসেবে আমার গুরুজি গুরু মুরলীধর মাঝি, যিনি কলকাতা শহরে প্রথম ওড়িশি নৃত্যশৈলী ইন্ট্রোডিউস করেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জয়েন করে জানতে পারি যে আমাদের ডিপার্টমেন্টেরও একটা নিজস্ব কালচারাল প্রোগ্রাম এবং সেটা তোমার সর্বভারতীয় স্তরে হয় এবং সেটা কম্পিটিশন লেভেলে হয়। তো আমি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করি বেশ কয়েক বছর সোলো ডান্স ক্যাটেগরিতে। যারা একা সিঙ্গল মাদার্স, তাদের জন্য কিন্তু জীবনটা খুব সহজ নয়, বরং শহরে বাঁচা আরও বেশি কঠিন, লড়াইটা আরও বড়। তার 3 ছেলেমেয়ে আছে, কিন্তু তিনি স্বামীর পরিত্যক্তা। তো তিনি আমাকে একদিন এসে বলেন যে দিদি, আপনারা তো ভালো জামাকাপড় পরেন, আমার মেয়ে এবং তার বেশ কিছু আরও বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো হাতের কাজ জানে, তো যদি একটু মানে সুযোগ দেন। এই শাড়িগুলোর বিশেষত্ব কী গো, একটু বলবে আমাদের? অ্যাকচুয়ালি এগুলোর প্রত্যেকটাই আলাদা। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তসর শাড়ি, যেটার মধ্যে আমি ব্লক প্রিন্টের সঙ্গে কাঁথার কাজটাকে কম্বাইন করে এই শাড়িটা তৈরি করেছি। এটা একটা পিওর কাঞ্জিভারাম সিল্ক। কাঞ্জিভারাম সিল্ক আমরা জানি তামিলনাড়ুর। এতে আমি যেটা করেছি, এই যে প্যাচগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব হ্যান্ড কলমকারি, এবং এটা এই শাড়িটা ভারী ইন্টারেস্টিং এবং এটার সঙ্গে আমার নিজের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। কারণ আজরাক এখন প্রচুর বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে ডুপ্লিকেট আজরাক, যেগুলো রাজস্থানের প্রিন্ট হয় পিগমেন্ট কালার্স দিয়ে। শিল্পী মানুষের একটা তো স্বীকৃতির দরকার হয়, এদেরও তো স্বীকৃতির দরকার আছে। সেটা আমরা কিভাবে করব, সেটা আমাদের ভেবে দেখতে হবে। এই ভাবনাটাকে উস্কে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই এতগুলো শাড়ি এনে আপনাদের সামনে দেখানো। এটা কিন্তু ভাববেন না যে কোনো বিজ্ঞাপনের জন্য আমরা করছি। আমরা কিন্তু শুধু সেই শিল্পী মানুষগুলোর কথা ভেবে আজকে এই শিল্পকর্মগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম। গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মনের কথা বলতে যিনি এসেছেন, তিনি আমাদের মহিলাদের খুব প্রিয় একটি বিষয় নিয়ে কথা বলবেন। তার নাম ভাস্বতী চ্যাটার্জি আয়ার। ভাস্বতী দি, তোমাকে অনেক অনেক স্বাগত, আর এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। ভাস্বতী দি শুধু পড়াশোনায় ভালো তাই নয়, আঁকা, সেলাই, নাচ সব কিছুতেই কিন্তু ভাস্বতীদি অনন্য। মানে অনেক সময় আমরা দেখি যে খুব পড়াশোনায় ভালো, তার হয়তো একটু থাকে যে আমি কেন সেলাই করবো, আমি তো পড়াশোনা নিয়েই থাকবো। কিন্তু ভাস্বতীদির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি। তার সেলাইতেও সমান তার আগ্রহ ছিল এবং নৈপুণ্য ছিল। তো তোমার এই যে নৈপুণ্য, মানে তুমি সব কিছু, এমনকি বড় কেন্দ্রীয় সরকারি পজিশনেও তুমি কাজ করেছো, তো এত কিছু যে তুমি করেছো, তো সেই ছোট্ট ভাস্বতীর কথা তোমার কি মনে পড়ে? মানে কেমন ছিল ছোট্ট ভাস্বতী? খুব কঠিন প্রশ্ন, কারণ প্রায় 60-এর কোঠায় যে পা দিতে চলেছে, তার এই সময়ে দাঁড়িয়ে মনে করা ছোট্ট ভাস্বতী কী হতে চেয়েছিল বলাটা একটু কঠিন, তবু চেষ্টা করছি। আসলে দেখো, আমরা হচ্ছি জেনারেশন এক্সের সদস্য, এবং আমরা এটাও জানি যে জেনারেশন এক্সই কিন্তু প্রযুক্তি বা টেকনোলজির যে রেভলিউশন দেখেছে, সেটা বোধহয় আর অন্য কোনো জেনারেশন দেখবে না। কারণ ঘরে ঘরে টেলিভিশন আসা, পেজার, তারপর সেখান থেকে মোবাইল, ল্যাপটপস, ডেস্কটপস, এইগুলো কিন্তু সমস্ত আমাদের জেনারেশনের মানুষরাই কিন্তু দেখেছে, এবং আমরা নিজেদেরকে তাদের এই চেঞ্জটার সঙ্গে কিন্তু অ্যাডাপ্টও করে নিয়েছি সুন্দরভাবে। কিন্তু আনফর্চুনেটলি ছোট্ট ভাস্বতী যখন হাঁটি হাঁটি পায়ে স্কুলে যেত, সেই সময় কিন্তু এই প্রযুক্তিকরণ হয়নি, এবং তা যদি হতো তাহলে আজকে তোমার এই প্রশ্নের উত্তরটা হয়তো আমার অন্য হতো। কিন্তু আমি বড় হয়েছি সেই লুকোচুরি, কুমিরডাঙ্গা খেলে, রান্নাবাটি আর ঠাকুরমার ঝুলি আর হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ফেরি টেলস পড়ে। তো বলতে পারো খানিকটা হয়তো ওই
ছোট্টবেলাকার যে রূপকথার গল্পগুলো, সেইগুলো হয়তো ছোট্ট ভাস্বতীর মনে একটা ইম্প্যাক্ট ফেলেছিল, ছাপ ফেলেছিল। কারণ তখন তো আমার বাইরের জগতের সঙ্গে আর কানেকশনের কোনো মাধ্যম ছিল না। বাইরের জগৎটা সেটা যতটাই কাল্পনিক হোক না কেন, রূপকথার জগৎ তো কাল্পনিক জগৎ, কিন্তু তখন ওটাকেই বাস্তব মনে হতো। এবং তখন মনে হতো ওই রাজকুমারী যেরকম, রাজকুমারী ইজ সো অ্যারিস্টোক্রেটিক, কি সুন্দর দেখতে, এবং সে নিজেকে কি সুন্দরভাবে রাখে। আর শুধু তাই নয়, তার স্বভাবও কি ভালো, সে সবাইকে নিয়ে চলতে চায়, সে দয়ালু, সে কম্প্যাশনেট, সে সেন্সিটিভ, এবং সে অ্যাট দ্য সেম টাইম স্বতন্ত্র হতে চায়। রাজকুমারী ওই জন্যই সে রাজকুমারী, কারণ তার সঙ্গে তো আরও অনেকেই ছিল, কিন্তু রাজকুমারী কিন্তু একজনই, রাজকুমারী স্বতন্ত্র। তো আমার মনে হয় আমি ছোট্টবেলা থেকে স্বতন্ত্র হতে চেয়েছিলাম, আমি দয়ালু হতে চেয়েছিলাম, আমি সেন্সিটিভ হতে চেয়েছিলাম। তাই তোমার এই প্রশ্নের উত্তরটায় ভাস্বতী কী হতে চেয়েছিল থেকে আমার মনে হয় কেমন হতে চেয়েছিল সেটা বোধহয় বেশি রেলিভেন্ট। ভাস্বতী এই রকম হতে চেয়েছিল। তা আজকের বড় ভাস্বতী নিজেকে কিভাবে মূল্যায়ন করে? সব যা যা চেয়েছিলে, যেমন হতে চেয়েছিলে তেমন হতে পেরেছো? ভীষণ গভীর একটা প্রশ্ন, অসম্ভব ওজন আছে এই প্রশ্নটার মধ্যে। দেখো, এটার উত্তর দুভাবে দেয়া যায়। ফিলোসফিক্যালি দেয়া যায় এই প্রশ্নটার উত্তর, আবার প্র্যাকটিক্যালি একদম স্ট্যান্ডার্ডস মেনে, যেটা আমাদের সামাজিক স্ট্যান্ডার্ডস বা ইয়ার্ডস্টিক্স, যেটা দিয়ে বিচার করা হয় একটা মানুষ সাকসেসফুল হয়েছে কিনা। তো আমি একটু ফিলোসফিক্যালি আগে উত্তরটা দিই। দেখো, যদি আমি নিজেকে আজকে অ্যাসেস করতে চাই বা মূল্যায়ন করতে চাই, আমার মনে হয় আই অ্যাম ইমোশনাল, আই এম অনেস্ট, আই এম ভেরি অনেস্ট টু হোয়াট আই ডু, সেটা যে কোনো কাজই হোক না কেন। তুমি বলেছো ঠিকই যে আমার জীবনের ক্যানভাসে অনেকগুলো তুলির টান পড়েছে, এবং প্রত্যেকটি তুলির টানই যখন আমি টেনেছি, আমি কিন্তু সেটাকে 100%, আমার 100% দিয়ে সেই তুলির টানটা দেওয়ার চেষ্টা করেছি। তার মানে অনেস্টি আমার সবসময় ছিল। আমি খানিকটা রোম্যান্টিক এবং সেন্সিটিভ। তো এই চারটে জিনিসের সমন্বয়তে যেটা আমি আজকে যেখানে নিজেকে দেখি, তাতে আমার মনে হয় আমার নিজের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। ফিলোসফিক্যালি যদি আমি নিজেকে দেখি, আমার মনে হয় আমার ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, কারণ সবসময় ইমোশনাল হওয়াটা ভালো নয়। ইফ ইউ আর টু ইমোশনাল, তখন তোমার একটা লজিক্যাল ডিসিশন নিতে অনেক সময় তোমার ইমোশনটা লজিক্যাল ডিসিশন নেওয়ার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়। তো সেই জায়গাতে আমার ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে, যেখানে আমাকে ইমোশনটাকে একদিকে রেখে লজিক্যালি একটা সিচুয়েশনকে বিচার করে সেই সিচুয়েশনে একটা ডিসিশন নিতে হবে। সেটা এক। রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক না হলে শিল্পী হওয়া যায় না। তো আমার ক্রিয়েটিভিটির জন্য রোম্যান্টিসিজমটা জরুরি, ওটাকে আমি ছাড়তে চাই না, ওটাকে আমি রাখতে চাই। আর আমার অনেস্টিকে তো আমি কোনো দিনই কোনোভাবেই কম্প্রোমাইজ করব না, সেটা থাকবেই। কিন্তু হয়তো আমি কখনো কখনো একটু বেশি ম্যানিপুলেটেড হয়ে যাই অন্যদের দ্বারা, যেহেতু আমি সেন্সিটিভ। একটু চট করেই আমি ভেঙে পড়ি অন্যদের দুঃখে। সেইখানটাতেও হয়তো আমাকে একটু শক্ত হতে হবে, একটু প্র্যাকটিক্যাল হতে হবে। তা এইটা হচ্ছে আমার নিজের মূল্যায়ন ফিলোসফিক্যালি। এবার যদি আমি প্র্যাকটিক্যাল মূল্যায়নের দিকে আসি, যে আমার সেই ছাত্রাবস্থা থেকে আজ পর্যন্ত আমি যা যা করেছি, তাতে আমি সত্যি সত্যি সাকসেসফুল কি না, সেখানে কিন্তু তাহলে সামাজিক স্ট্যান্ডার্ড, সমাজ কিছু স্ট্যান্ডার্ড বা ইয়ার্ডস্টিক সেট করে দিয়েছেন, কিছু মাপকাঠি আছে সমাজের, যে এ সাকসেসফুল মানে এর খবরের কাগজে নাম বেরিয়েছে, একে টিভিতে দেখা যায়, তার মানে এ ভীষণ সাকসেসফুল। তো আমি যদি সেই মাপকাঠিতেও পুরোপুরি উত্তীর্ণ না হয়ে থাকতে পারি, তবু আমি যে মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছি শুধু সেটুকুই বলি। ধরো, স্কুলে পড়াকালীন ছাত্র অবস্থায় এটুকু বলতে পারি যে বাবা মাকে কোনো দিন আমার রেজাল্ট নিয়ে চিন্তা করতে হয়নি। ক্লাস 3 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি ক্লাসের টপার ছিলাম। একটা দুটো টার্ম হয়তো মিস হয়েছিল, বাট আই ওয়াজ দ্য টপার ফ্রম ক্লাস 3 টু ক্লাস 10। আসলে তারও হয়তো একটা কারণ ছিল, কারণ আমার ডাইভার্সনের কোনো রাস্তা ছিল না, আমি একা, কোনো ভাই বোন ছিল না। সুতরাং পড়াশুনো, এবং তখনকার আমরা যেভাবে বড় হয়েছি, বললাম প্রযুক্তিকরণ তখনও সেভাবে ঘটেনি, সুতরাং বই
এবং লেখাপড়া ছাড়া তখন খুব একটা ডাইভার্শনের জায়গাও ছিল না। সুতরাং পড়াশোনাটা মন দিয়ে করেছিলাম, আর বলেছিলাম তোমাকে যে আমি জানতাম আমাকে স্বতন্ত্র হতে হবে, সুতরাং জানতাম যে নিজের পায়ে দাঁড়াবো, পড়াশুনো করে আমাকে কিছু একটা করতে হবে বা কিছু একটা হতে হবে, নিজের পরিচয় নিজে যে বাঁচবো এই ইচ্ছেটা কিন্তু ছোট্টবেলা থেকে ছিল। তো সুতরাং ওই মাপকাঠিতে হয়তো ছাত্রাবস্থা আমার ভালো কেটেছে আমি বলবো। তারপরে আমি নিজেকে একটু একটু করে আবিষ্কার করতে শুরু করি নৃত্যশিল্পী হিসেবে, কারণ তখনও আমি সরকারি চাকরিতে জয়েন করিনি। নৃত্যশিল্পী হিসেবে আমার গুরুজি গুরু মুরলীধর মাঝি, যিনি কলকাতা শহরে প্রথম ওড়িশি নৃত্যশৈলী ইন্ট্রোডিউস করেন, ক্লাসিক্যাল আর্ট ফর্ম হিসেবে ওড়িশি নৃত্যশৈলী তখনও অতটা পপুলারাইজড হয়নি, কিন্তু তখন গুরুজি প্রথম ইন্ট্রোডিউস করেন ওড়িশি কলকাতা, এবং আমি ওনার সবথেকে প্রিয় ছাত্রী ছিলাম। মানে গুরুজির যে কোনো প্রোগ্রামে নায়িকার রোলটা আসতো আমার কাছে। তারপরে ধরো গুরুজির নাচের স্কুলের যে প্রোগ্রামগুলো রেগুলারলি হতো সেইগুলো মানে রিভিউ করতে যে ক্রিটিকরা আসতেন, পরের দিন খবরের কাগজে নামটা বেরোতো আমার। তো দূরদর্শনের গ্রেডেড আর্টিস্টও আমি। তো সুতরাং বলতে পারো যে এবং পরবর্তীকালে যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জয়েন করি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জয়েন করে জানতে পারি যে আমাদের ডিপার্টমেন্টেরও একটা নিজস্ব কালচারাল প্রোগ্রাম, এবং সেটা তোমার সর্বভারতীয় স্তরে হয় এবং সেটা কম্পিটিশন লেভেলে হয়। তো আমি ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করি বেশ কয়েক বছর সোলো ডান্স ক্যাটেগরিতে, এবং ইস্ট জোন এবং কলকাতা ইনকাম ট্যাক্সের জন্য যত বছর পার্টিসিপেট করেছি গোল্ডটা এনে দিতে পেরেছি নিজের ডিপার্টমেন্টকে। তো সুতরাং সেদিক থেকেও যদি তুমি বলো সামাজিক মাপকাঠিতে হয়তো আমি খানিকটা নৃত্যশিল্পী হিসেবেও উত্তীর্ণ হতে পেরেছিলাম। তারপরে সরকারি চাকরিতে জয়েন করে 1990-তে আমি সরকারি চাকরি জয়েন করি এবং 32 বছর আমি চাকরি করি বিফোর আই টুক VRS। এইটা বলা খুব কঠিন, বিকজ খুব সাবজেক্টিভ ম্যাটারটা যে আমি কীরম অফিসার ছিলাম। তবে দুটো কথা শুধু বলবো, যখন আমি VRS-এর অ্যাপ্লিকেশন দিই তখন আমার দুজন বসই ভীষণভাবে চেষ্টা করেছিলেন যাতে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে উইথড্র করি। মানে একজন বস, তো আমার প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স, আমার হাত ধরে বলেছিলেন তুমি আমাকে কথা দাও, তুমি তোমার অ্যাপ্লিকেশন উইথড্র করবে। আর আমার অফিসাররা, যারা আমার অধস্তন অফিসাররা যারা আমার সঙ্গে তখন কাজ করতো, তাদের মধ্যে আমার একটি ইয়াং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল যে 2020 ব্যাচের ডাইরেক্ট IRS। মেয়েটি কমপ্লিটলি ভিজুয়ালি চ্যালেঞ্জড, চোখে দেখতে পেত না, এবং তার প্রথম বস ডিপার্টমেন্টে আমি। সে যখন জানতে পারে যে আমি VRS-এর জন্য অ্যাপ্লাই করেছি, সে জড়িয়ে ধরে কেঁদেছিল আমাকে, বলেছিল আমার মা চলে যাচ্ছে ডিপার্টমেন্ট থেকে, আমাকে গাইড করার আর কেউ রইল না। তো হয়তো এই দুটো থেকে তোমরা একটা আন্দাজ করে নিতে পারো যে ডিপার্টমেন্টকে কিছু দিতে হয়তো পেরেছিলাম। সেই জন্য বসরাও চেয়েছিলেন আমি থেকে যাই, এবং আমার অধস্তন কর্মচারীরাও চেয়েছিলেন যাতে আমি ডিপার্টমেন্ট ছেড়ে না আসি। তো এটাই আমার মূল্যায়ন, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটাই নিজের সম্বন্ধে আমি মূল্যায়ন করতে পারি। তো তুমি তো আগেই অবসর নিয়ে নিলে, আর অবসর নেওয়ার পরে তুমি একটু অন্য দিকে চলে গেলে, তোমার হয়তো ছোটবেলা থেকে যে প্যাশনটা ছিল সেদিকে চলে গেলে। তো সেই চলাটা কিভাবে শুরু হলো একটু বলো। এটাও খুব মজার ঘটনা। পড়াশুনোর সঙ্গে সঙ্গে সবসময়ই অ্যাকাডেমিক্সের সঙ্গে সঙ্গে আমার আর্ট আর নিডলওয়ার্কের প্রাইসটা বাঁধা থাকতো, কারণ আমার মা সেলাইতে ভীষণ ভালো ছিলেন এবং আমি ছোটোবেলায় যা জামা কাপড় পরতাম সব আমার মায়ের সেলাই করে দেওয়া। সেই কারণেই যখন আর্ট আর নিডলওয়ার্ক আমাদের সাবজেক্ট হিসেবে আমাদেরকে পড়তে হয় স্কুলে, আমার মা আমাকে সবসময় খুব ইন্সপায়ার করতেন যে নিডলওয়ার্কটা অর্থাৎ সেলাইটাতে যেন আমি মন দিয়ে এবং ভালো করে জিনিসটা করি। তো ওইভাবেই সেলাইয়ের প্রতি কিন্তু একটা ন্যাক বা ইন্টারেস্ট আমার স্কুল জীবন থেকে, কিন্তু সত্যিই কোনোদিন হয়তো ভাবিনি যে ওটাকে পরে আমি প্রফেশনালি ওটা নিয়ে কাজ করার কথা ভাববো। কিন্তু সেই জন্যই আমি ছোট্ট ভাস্বতীকে মাঝে মধ্যে বলি ভাগ্যিস তুই ছিলি, কারণ ছোট্ট ভাস্বতীর ওই যে একটা অবোধ, তার যে ইনোসেন্সটা, সে ভাবতো ওই যে রূপকথা, সে রূপকথার জগতে বিচরণ করতো, সে ভাবতো এনিথিং ইজ পসিবল ইফ ইউ ড্রিম। সে তো রোম্যান্টিক ছিল,
তো সুতরাং এই চাকরিটা, সরকারি চাকরি করতে করতে আমার একটা সময় আসে যখন আমার মা অসম্ভব অসুস্থ হয়ে পড়েন এবং তিনি প্রায় বেডরিডেন। এটা কেন বলা, কারণ বুটিকটা কিন্তু আমার মায়ের শুরু করা। 2004 সালে আমার ছোট ছেলে যখন হয় তখন আমার বাড়িতে একজন রান্না করতেন। তিনি একদিন এসে আমাকে, তার 3 ছেলে মেয়ে আছে, কিন্তু তিনি স্বামীর পরিত্যক্তা। তো তিনি আমাকে একদিন এসে বলেন যে দিদি, আপনারা তো ভালো জামাকাপড় পরেন, আমার মেয়ে এবং তার বেশ কিছু আরও বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো হাতের কাজ জানে, তো যদি একটু মানে সুযোগ দেন, যদি আপনাদের যদি নিজেদের জামাকাপড় বলুন, বন্ধুবান্ধবদের জামাকাপড় বলুন, যদি একটু কিছু কাজ করে দেওয়ার মতো আপনারা যদি একটু হাতের কাজের কিছু পড়তে চান, এরা কিন্তু করতে পারে, এরা ভীষণই ভালো হাতের কাজ করে। মায়ের সঙ্গে আমি ডিসকাস করি ব্যাপারটা, কারণ আমার মনে হয়েছিল যে যেহেতু আমি নিজে চিরকাল চাকরি করেছি, আমি একসময় মডার্ন হাই স্কুলে, মডার্ন হাই স্কুল আমার আলমা মাটার, মডার্ন হাই স্কুলে আমি সরকারি চাকরিতে আসার আগে আমি পড়িয়েওছি। তো সুতরাং আমি সবসময় মানে মনে করেছি যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা শুধু নয়, অর্থনৈতিক স্বাধীনতা তো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি নিজের আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করাটাও ভীষণ জরুরি। কারণ আমি পড়াশুনো করছি, আমি কি বলবো, মানে হাউ ডু এক্সপ্রেস, নিজেকে তো একটা নিজের তো একটা জায়গা আমাকে খুঁজে নিতে হবে, তাহলে পড়াশোনাটা করলাম কেন? তো সেই জন্যই এই মহিলাটি যখন আমার কাছে তার মেয়ে এবং তার বন্ধুদের কথা নিয়ে আসে, আমার মনে হয়েছিল এদেরকে একটা সুযোগ আমার করে দেওয়া উচিত। সেইভাবেই তোমার সেইভাবেই বুটিকটা শুরু। ভাস্বতী দি, এখানে অনেকগুলো শাড়ি দেখতে পাচ্ছি। শাড়ি তো আমাদের মহিলাদের খুবই প্রিয় একটা জিনিস। তো এই শাড়িগুলোর বিশেষত্ব কী গো, একটু বলবে আমাদের? অ্যাকচুয়ালি এগুলোর প্রত্যেকটাই আলাদা এবং প্রত্যেকটাই ইউনিক, কারণ এটার মধ্যে হয় আমি কম্বাইন করেছি দুটো আর্ট ফর্ম অথবা দুটো ফ্যাব্রিক, মানে হয়তো দুটো স্টেটকে আমি কোনো শাড়িতে কম্বাইন করেছি, কোনোটাতে আমি হয়তো দুটো আর্ট ফর্মকে কম্বাইন করেছি। কারণ আমার উদ্দেশ্যটাই, বুটিকটা করার পেছনে উদ্দেশ্যটাই ছিল যে আমাদের দেশের এক তো আন্ডার প্রিভিলেজড মহিলাদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করে দেওয়া এবং তাদের নিজেদের আইডেন্টিটি এস্টাবলিশ করতে সাহায্য করা, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, একটা গ্রেটার প্ল্যাটফর্ম দেওয়া। তার পাশাপাশি আমাদের দেশে এত রকম আর্টিজানস আছেন, এত রকম উইভিং টেকনিক আছে, প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব রিচ কালচার রয়েছে, এবং মানে এই উইভার্সরা যে কি ট্যালেন্টেড, কি কঠিন যে এই কাজগুলো করা। তো সেই কারণে এদেরকে প্রমোট করার জন্যেই আমি অনেক সময়, মানে বেশিটা সময় আমি যেটা করি সেটা হচ্ছে একটু ফিউশনে চলে যাই, মানে দুটো স্টেটকে একসঙ্গে এক জায়গায় যদি আনা যায়। যেমন ধরো আমি দেখাচ্ছি তোমাকে, এই প্রথম শাড়িটাই ধরো, এটা হচ্ছে একটা তসর শাড়ি, এটা কিন্তু আমাদের বেঙ্গলের শাড়ি। তসর আবার বিভিন্ন জায়গার তসর হয়, আমরা জানি। তসর শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর এই সমস্ত জায়গা তসরের জন্য প্রখ্যাত, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের ভাগলপুর ইজ এক্সট্রিমলি ফেমাস ফর দ্য তসর সিল্কস। তারপরে মধ্যপ্রদেশের কোষা সিল্ক, সেটাও এক ধরনের তসর। আর সব থেকে বিখ্যাত তো হচ্ছে মুগা সিল্ক, আসামের। তো এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তসর শাড়ি, যেটার মধ্যে আমি ব্লক প্রিন্টের সঙ্গে কাঁথার কাজটাকে কম্বাইন করে এই শাড়িটা তৈরি করেছি। এবং এটা খুব মানে পুজো উপযোগী একটা শাড়ি, যেহেতু তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে লাল রয়েছে, হলুদ রয়েছে, খুব মানে কোথাও কোনো কালো, ওই জন্যে পারপাসলি আমি কালো রাখিনি, কারণ অনেকে পুজোতে কালো পরতে পছন্দ করেন না। এটা একটা পুজোর শাড়ি। আর এটাকে ফিনিশিং দেওয়ার জন্য দেখো বেনারসকেও আমি নিয়ে এসেছি, এখানে একটা বেনারসি বর্ডার দিয়ে দিয়েছি। এইগুলো কি তোমার সেই যে দুস্থ মহিলাদের কথা তুমি বলছো? একদমই তাই। এবং আমার যারা মেনলি আমার বুটিকের জন্য যারা কাজ করেন, তারা কিন্তু আমি কিন্তু শহর কেন্দ্রিক মহিলাদের নিয়ে কাজ করি, কারণ আমরা ভাবি ঠিকই যে গ্রামে যারা আছেন তাদের হেল্প বেশি দরকার, কিন্তু তাদের জন্য সত্যিই আজকের দিনে বোথ স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এনজিওদের থ্রু দিয়ে অনেক কাজ করছেন। কিন্তু শহরেও যে মহিলারা আছেন এবং যারা একা সিঙ্গল মাদার্স, তাদের জন্য কিন্তু জীবনটা খুব সহজ নয়।
বরং শহরে বাঁচা আরও বেশি কঠিন, লড়াইটা আরও বড়। সেই জন্যেই আমার যারা ওয়ার্কার তারা বেশিটাই শহরের স্লাম ডুয়েলার্স, বস্তিবাসী, মানে এরা সকলেই দে আর বিলো দ্য পভার্টি লাইন। তো তাদেরকেই আমি মেনলি সাপোর্ট করি। তবে একদমই যে গ্রামের মেয়েরা নেই তা নয়, এখন তো আমাদের পরিধিটা অনেক বেড়েও গেছে, সুতরাং গ্রামের মেয়েরাও কাজ করেন, শহরের মেয়েদের পাশাপাশি গ্রামের মেয়েরাও কাজ করেন। এর পরের শাড়িটা দেখাই, এটাও ভারী ইন্টারেস্টিং। এটা একটা পিওর কাঞ্জিভারম সিল্ক। কাঞ্জিভারম সিল্ক আমরা জানি তামিলনাড়ুর, কাঞ্চিপুরম তামিলনাড়ুর শাড়ি হচ্ছে কাঞ্জিভারম সিল্ক। এতে আমি যেটা করেছি, এই যে প্যাচগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সব হ্যান্ড কলমকারি, এবং এটা মানে হাতে তুলি দিয়ে কলমকারি। একদিন সময় পেলে আমরা আবার এটা নিয়ে আরও ডিটেলে, আজকে সময় কম আমরা, কারণ শাড়ি নিয়ে একবার কথা শুরু করলে বা আর্ট নিয়ে কথা বললে না, ওটা একটা মানে আনএন্ডিং, বলারও শেষ নেই, সত্যি তাই। সুতরাং এটা হচ্ছে হ্যান্ড কলমকারি, যেটা আমার জন্য একজন আর্টিস্ট কালাহাস্তিতে বসে করে পাঠান। তার বাড়িতে কালাহাস্তিতে আমি নিজে গিয়েছি, কলমকারি আর্টটা কিভাবে হয় সেটা নিজের চোখে দেখেও এসেছি। তো এখানে কলমকারি কিন্তু অন্ধ্রপ্রদেশের আর্ট ফর্ম। তো এখানে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু একসঙ্গে মিলিত হয়েছেন, যুগলবন্দি হয়েছে এই শাড়িটাতে। এই শাড়িটা ভারী ইন্টারেস্টিং এবং এটার সঙ্গে আমার নিজের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, কারণ এই শাড়িটি এঁকেছে একটি অত্যন্ত অল্প বয়সী মেয়ে, যে এখন মাস্টার্স করছে বাংলাতে, এবং সে এই কাজটা করে তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য, তার পড়াশুনোর খরচটা চালানোর জন্য, কারণ তার বাবার অলরেডি রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো এত অপূর্ব মেয়েটি হাতের কাজ করে এবং এত কমিটমেন্ট নিয়ে করে, যে এদের কাজ যখন মানে লোকের সামনে তুলে ধরতে পারি, সেটা আমাকে আলাদা করে একটা স্যাটিসফ্যাকশন দেয়। এটাও দেখো, এটা আরেকটা ফিউশন শাড়ি, এটা মুর্শিদাবাদ সিল্কের মধ্যে, এটা ব্লক প্রিন্টের সঙ্গে কাঁথার কাজ করা আছে, এবং শাড়িটা পুরো খুলে দেখালে বুঝতে পারতে যে শাড়িটার মধ্যে একটা ভেরিয়েশন আসে, এবং মানে প্রিন্টটা একটু চেঞ্জ হয়, সেইভাবে কাজটাও চেঞ্জ হয় শাড়িটার। একটু আগে আমরা কোষা সিল্কের কথা আলোচনা করছিলাম, মধ্যপ্রদেশের কোষা সিল্ক বা র সিল্ক। এটা মধ্যপ্রদেশের র সিল্ক, যেটাকে তোমরা বিদর্ভ সিল্ক বলেও জানো অনেকেই। এই বিদর্ভ সিল্কের মধ্যে এই গুজরাটি হাতের কাজটা করেছে আমারই একজন মেয়ে, এবং এই গুজরাটি কাজটা করার ফলে এই যে প্লেন শাড়িটা ছিল সেটা একটা এলিভেট হয়ে গেছে, শাড়ির লুকটা এলিভেট। বাঙালি মেয়ে করেছে কাজ, বাঙালি মেয়ে কাজ করেছে, গুজরাটি কাজ করেছে, কিন্তু বাঙালি মেয়ে, এবং ওয়ান অফ দ্য আন্ডার প্রিভিলেজড উইমেন। এইটা আর একটা ইন্টারেস্টিং শাড়ি, ইনফ্যাক্ট এই দুটোই তাই। এটাতেও দুটো শৈলীকে আমি একসঙ্গে মিশিয়েছি, দুটো দুরকম শাড়ি, কিন্তু কাজটা একই। এই যে প্রিন্টটা, এটা হচ্ছে একদম খোদ গুজরাতের কাছ অঞ্চলের আজরক প্রিন্ট, ন্যাচারাল কালার দিয়ে। আজরক এখন প্রচুর বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলো হচ্ছে ডুপ্লিকেট আজরক, যেগুলো রাজস্থানের প্রিন্ট হয় পিগমেন্ট কালার্স দিয়ে, দেখতে হয় আজরক প্রিন্টের মধ্যেই, কিন্তু এটা এবং এটা, এই দুটো শাড়িই হচ্ছে একদম অরিজিনাল আজরক প্রিন্ট, ন্যাচারাল কালার দিয়ে এগুলো তৈরি। এবং এইখানে আবার আমি দুটো শৈলীকে বা দুটো ক্রাফটকে একসঙ্গে মিশিয়েছি। হাফ শাড়িতে যেরকম আজরক প্রিন্ট রয়েছে পিওর তসরের মধ্যে, বাকি শাড়িটাতে, এই শাড়িটাতে যেরকম কাঁথার কাজ রয়েছে, কাঁথার কাজের সঙ্গে আজরক প্রিন্টের একটা ভীষণ সুন্দর মেলবন্ধন ঘটেছে, একইভাবে এই শাড়িটাতেও তাই। এই শাড়িটিতেও হাফ শাড়িতে কাঁথার কাজ করানো হয়েছে, এবং বাকি হাফ, ভেতরের হাফ শাড়িটাতে আজরক প্রিন্ট রয়েছে। তো সুতরাং এটা যখন পরা হয় তখন ওই হাফ অ্যান্ড হাফ লুকটা অসাধারণ একটা লুক সৃষ্টি করে। এই শাড়িটা আমার পার্সোনাল, মানে ওয়ান অফ মাই পার্সোনাল ফেভারিটস, কারণ এটা হচ্ছে মণিপুরের শাড়ি। মণিপুরের শাড়ির সঙ্গে আমরা যেটা করেছি, আমি যেটা করেছি সেটা হচ্ছে হাফ শাড়িটা হচ্ছে
পুরো হাতে বোনা মণিপুরি শাড়ি, ময়রং ফি বলে, মানে মণিপুরি শাড়িকে বলা হয় ময়রং ফি। ময়রং ফির সঙ্গে এটা কিন্তু আমি ময়রং ফি ইউজ করিনি, ময়রং ফি শাড়িটা কিন্তু পুরোটাই 5.5 মিটারের শাড়ি হয়। এটা আমি শুধু এনাফিটাকে ইউজ করেছিলাম। মানে মণিপুরের যে চাদরটা মেখলা চাদরের মতো, মণিপুরের মেয়েরাও নিচে একটা ফানেক বলে ওরা একটা সারং টাইপের, ওরা একটা লুঙ্গির মতো করে ওটাকে জড়িয়ে পরে নেয়, আর তার সঙ্গে যে চাদরটা ইউজ করে সেটাকে বলা হয় এনাফি। এই এনাফিটার সঙ্গে আমি দেখো এই এক যে উইভিং প্যাটার্নটা, যে ওভেন মোটিভগুলো এই এনাফির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওই সেম ওভেন প্যাটার্নটা আমি কাঁথার কাজ দিয়ে, আমি বেঙ্গল আর মণিপুরকে একসঙ্গে করেছি। কাঁথার কাজ দিয়ে কুঁচিতে তুমি যখন শাড়িটা পরবে প্রত্যেকটা কুঁচিতে একটা করে এই কাজ, একটা করে মোটিভ দেখা যাবে। এটা একটা হাফ অ্যান্ড হাফ শাড়ি তৈরি হলো, অনেকটা মেখলা লুক টাইপের আসবেও, হাফ অ্যান্ড হাফ বলে মেখলা লুকটাও আসবে। অ্যাট দ্য সেম টাইম আমি দুটো স্টেটকে একসঙ্গে করে নিলাম একটা শাড়ির মধ্যে। এইটা হচ্ছে এখনকার যুগের, এখনকার অল্প বয়সী মেয়েদের টেস্ট, তাদের রিকোয়ারমেন্ট মাথায় রেখে এটা অর্গেনজার মধ্যে একটা সম্পূর্ণ হাতের কাজের শাড়ি, যেখানে লখনৌয়ের সঙ্গে পার্সি কাজ কম্বাইন করে শাড়িটা করা হয়েছে, এবং এটি করেছে প্রায় 1 বছর ধরে একটি মেয়ে। আচ্ছা, যে কলমকারি আর্ট ফর্মের কথা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, এটা সেই কলমকারি শাড়ি। এবং এই শাড়ির মানে হ্যান্ড প্রিন্ট কি বলে, সম্পূর্ণভাবে হাতে আঁকা এই শাড়িটি। প্রথমে ওরা পেন্সিল দিয়ে, ওদের একটা স্পেশাল টাইপের পেন্সিল হয়, কলমকারি মানে শাড়ির নামটা এসছে ওটার থেকেই, কলম অর্থাৎ পেন, আর কলমকারি মানে পেনের আঁকা, পেন দিয়ে কিভাবে তুমি কারুকার্য করতে পারো, পেনের কারিগরি, সেইটার জন্য এটার নাম হচ্ছে কলমকারি। এবং এই পুরো শাড়িটা আঁকতে একজন আর্টিস্টের কমসে কম 15 দিন থেকে 1 মাস লাগে। তুমি দেখো কোথাও কোনো জমিতে কোথাও কোনো ফাঁকা নেই, কারণ প্রথমে এটার আউটলাইন করে নিতে হয় কালো দিয়ে, তারপরে এই রঙগুলোকে ভরতে হয়, এবং তারপরে ওরা ঘি আর দুধে এই শাড়িটাকে ফুটিয়ে কালারটাকে ফাস্ট করে, কালার ফাস্টনেসের জন্য। মানে এটা একটা টিডিয়াস প্রসেস। যে কলমকারি প্রিন্ট তো আমরা বাজারে এমনিও পাই, যেগুলো তার সঙ্গে এটা বুঝবো কি করে? একেবারে আকাশ পাতাল তফাৎ। শোনো, কলমকারি শাড়ি চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে শাড়িটাকে শুধু নাকের কাছে এনে একটু শুঁকবে, পুরো ঘি আর দুধের গন্ধ ভকভক করে বেরোবে এই শাড়ির থেকে। সেটার থেকে তুমি প্রমাণ পাবে যে এটা অরিজিনাল কলমকারি, একেবারে। আর যে বাজার চলতি তুমি যদি দেখো যে 2000 টাকার নিচে তুমি কলমকারি শাড়ি, 2000 টাকাতেও এগুলো হয় না, এগুলো 10,000, 14,000, 15,000 কাজের ওপরে ডিপেন্ড করে। কিন্তু খুব সস্তার কলমকারি শাড়ি তুমি যখনই দেখবে, এক তো তোমাকে প্রাইস বলে দেবে এটা অরিজিনাল নয়, আর দ্বিতীয়ত হচ্ছে এই গন্ধটা, তুমি গন্ধতেই বুঝতে পেরে যাবে যে অরিজিনাল কলমকারি কোনটা। এখানে বাজার চলতি, কারণ দেখো অ্যাফোর্ডেবল তো করতে হয়, যাদের কলমকারির ইন্সপায়ার্ড প্রিন্ট পড়তে ইচ্ছে তারা কি পড়বে, তারা যদি অ্যাফোর্ড করতে না পারে, সেই জন্য এটা আমরা ব্লক প্রিন্ট তৈরি করি, কলমকারি ব্লক প্রিন্ট বলে, সেটা ব্লক প্রিন্টেড শাড়ি হয়, সেগুলোর দাম অনেক তুলনামূলকভাবে। এগুলো কি তুমি তোমার ওয়ার্কশপে তৈরি করেছো এই শাড়িগুলো? একদম, আমি যে বললাম আমি যে কালাহাস্তিতে যে আর্টিস্টের বাড়িতে আমি রেগুলারলি যাই, তাকে দিয়েই আমি এই কাজগুলো করাই। তিনিও কিন্তু একটা খুব ছোট্ট স্কেলের আর্টিস্ট, তারও কিন্তু পরিচিতির দরকার, তারও কিন্তু অর্থের দরকার। তো এইগুলো সবই সাপোর্ট করার, মানে আমার যে একটা চিরকাল আমি বললাম না, সেই ছোট্টবেলা থেকে যে একটু কম্প্যাশন, একটু সাপোর্ট করা, একটু মানে মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছাটা ছিল, তো সেই ইচ্ছেটা নিয়েই কিন্তু আমি এখনও চলছি বা চলবো। মানে আমি কিন্তু সাপোর্ট করি সেই কারিগরদের যারা সত্যি নিডি, বাট অ্যাট দ্য সেম টাইম তারা গুণীয়। এই দুটোই আমাকে দেখতে হয়, কম্প্রোমাইজ, কোয়ালিটিতে কম্প্রোমাইজ না করে একজন আর্টিস্টকে সাপোর্ট করা। এটাও একটি কলমকারি শাড়ি, কলমকারি মানে এটা না প্যাচওয়ার্ক করা, এটাও তোমার মেলবন্ধন ঘটেছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের। এটা তামিলনাড়ু সিল্ক কটন শাড়ির মধ্যে কলমকারি প্যাচওয়ার্ক করে তাতে আরির কাজ দিয়ে হাইলাইট করা হয়েছে, কারণ এই ধরনের শাড়ি
তামিলনাড়ুতে বিয়ের সময় এই শাড়িগুলো ভীষণ পপুলার, কারণ চেন্নাইতে প্রচণ্ড গরমের জন্য আজকাল পিওর কাঞ্জিভরম সিল্ক অনেকে অ্যাভয়েড করেন পরা, তখন এই সিল্ক কটন শাড়িগুলো ভীষণ কাজে লাগে মানে গরমকালের বিয়ে বাড়িতে পরার জন্য। আর সেগুলোকে একটু ড্রেসি করার জন্য আমাদেরকে সেগুলোকে একটু গ্র্যান্ড করার জন্য এইরকম একটা লুক আনতে লাগে। আর এইটাতে ইন্টারেস্টিংলি আমি মটকা সিল্কের সঙ্গে, আমাদের বেঙ্গলের পিওর মটকা সিল্কের সঙ্গে কম্বাইন করেছিলাম তামিলনাড়ুর সিল্ক কটন, এবং এটাও কিন্তু একটু এখনকার ট্রেন্ড মাথায় রেখে, এখনকার মেয়েরা যেরকম শাড়ি পরতে ভালোবাসে, শাড়িটা লাইট ওয়েট অথচ ট্রেন্ডি, এবং এই কাজটা কিন্তু সম্পূর্ণ হাতের জারদোজি এবং আরির কাজ। এটা আড্ডাতে এই কাজটা হয়, এটা পুরুষ কারিগররা করেন। আচ্ছা, তো এই শাড়িটা কি তুমি কি অন্য কোনো জায়গা থেকে এনেছো না নিজের? এটা আমার নিজের সম্পূর্ণভাবে। আমি দুটো শাড়িকে, একটা মটকা শাড়িকে কেটে হাফ হাফ করে আমি দুটো শাড়ি তৈরি করেছি। একটা মটকা শাড়িতে এটা ভেতর দিকে দিয়েছি, অন্যটাতে এটাই বাইরের দিকে এসছে, এবং এই সিল্ক কটনটা ঠিক উল্টো কম্বিনেশনে করা, কিন্তু দুটোতেই এই আরির কাজ করে, হাতের কাজ করে, কারণ এটা দিস ইজ মোর অফ আ পার্টি ওয়্যার শাড়ি, কিপিং দ্য কারেন্ট জেনারেশন ইন মাইন্ড। যারা একটু লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করে, বাট অ্যাট দ্য সেম টাইম শাড়িটার মধ্যে একটু চমক থাকবে, একটু অ্যাট্রাকটিভ হবে। আর লাস্ট শাড়িটা দেখাই, এটাও একেবারেই পার্টি ওয়্যার শাড়ি। এটা একটা ইভিনিং ককটেল পার্টির জন্য ভীষণভাবে উপযোগী একটা শাড়ি। এটাতে আমি কম্বাইন করেছি হ্যান্ড পেন্টিংয়ের সঙ্গে হ্যান্ড আরি এমব্রয়ডারি। পিওর তসর সিল্কের মধ্যে এই হ্যান্ড পেন্টিংটা করেছেন আমারই একজন, মানে আমি যবে থেকে এই বুটিকের কাজ শুরু করি তবে থেকে ইনি আমার সঙ্গে অ্যাটাচড একজন শিল্পী, যিনি এই হ্যান্ড পেন্টিংটা করেছেন, এবং এটা মানে হ্যান্ড পেন্টিংটাকে আমি হাইলাইট করেছি তোমার হ্যান্ড আরি ওয়ার্ক দিয়ে, যাতে করে একটু মানে গ্লিটারটা আসার ফলে এটা একটা পার্টি ওয়্যার শাড়ি হিসেবে পরা যেতে পারে। আর তার সঙ্গে আমি একটা ডিজাইনার ব্লাউজও তৈরি করে দিয়েছি। তো এই গেল আমার শাড়ির সেকশন মোটামুটি। কিন্তু শুধু আজকের দিনে শুধু শাড়িতে নিজেদেরকে যদি সীমাবদ্ধ রাখি, তাহলে কিন্তু আমার মেয়েদের কাজ হয়তো আমি বরাবরের মতো দিতে পারবো না, কারণ এখন আস্তে আস্তে শাড়ি পরার ট্রেন্ডটা কমতে থাকছে। এখন বেশি তোমার গাউনস, লেহেঙ্গাস, তারপরে ধরো ইন্ডো ওয়েস্টার্ন, এইগুলো বেশি পপুলারাইজড হচ্ছে। সুতরাং সেটাও আমি এখন অল্প বিস্তর সেটার দিকেও মন দিচ্ছি এবং সেটাও করছি। সামনের দিকে তুমি দেখতে পাবে কিছু, দেখো এটা যেমন ভীষণ সুন্দর একটা পিওর কটনের একটা টপ, যেটার মধ্যে দেখো দুটো প্যানেল করিয়ে দিয়েছি আমি কাঁথার কাজ দিয়ে। এটা তুমি যে কোনো প্যান্ট বা মানে ফর্মাল ইনফর্মাল যে কোনো ওয়্যার হিসেবে এটা ইউজ করা যায়। প্যান্ট, স্কার্ট, ইভেন জিন্স, মানে যে কোনো একটা আউটফিটের সঙ্গে এটা পরে লোয়ারের সঙ্গে পরে নেওয়া যাবে। এইটা দেখো, যে মেয়েটি আমার একটি শাড়ি আমি তোমায় দেখালাম, যে বললাম তার বাবাকে সাপোর্ট করছে, সেই মেয়েটিরই করা আরেকটি কাজ। এটাও যেরকম তোমার স্কার্ট বা প্যান্টের সঙ্গে পরা যেতে পারে, হ্যান্ড পেন্টিং। আমি একটা ট্রেন্ডি টপের সঙ্গে একটা খুব ট্রেডিশনাল কাজ দিয়ে ট্রেডিশন এবং কন্টেম্পোরারি দুটোরই মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি এইগুলোর মাধ্যমে। ভাস্বতীদি, তুমি যে শাড়িগুলো দেখালে সেগুলো থেকে অনেক কিছু শিখলাম। আমি নিজে শাড়ি সম্পর্কে বিশেষ কিছু জানি না, তাই তোমার এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। আর যারা শাড়ি ভালোবাসেন, শাড়ি সংগ্রহ করতে ভালোবাসেন, তারাও তো আরও অনেক কিছু জানলেন, তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এটা। আরও অনেক কিছু জানার আছে, সেগুলো আমরা আরও অন্য আর একদিন বসবো, একসাথে বসে দেখবো, শুনবো। কিন্তু যেটা আমি সকলকে বলতে চাই যে এই আজকের এই পর্বটা করার আমাদের মূল উদ্দেশ্য হলো এই কথাটা সবাইকে জানানো যে আমাদের চারপাশে এমন অনেক দুস্থ মায়েরা এবং মেয়েরা আছেন যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, এবং দেখুন তারা কি অসাধারণ সব শিল্পকর্ম করেছেন শাড়িতে। যে শাড়িগুলো আমরা পরি, অনেক টাকা পয়সা খরচা করে কিনে হয়তো পরি, কিন্তু যারা এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের হাতে কতটা রোজগার পৌঁছে দিতে পারছি সে সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ দিক যে তাদের আয়ের ব্যবস্থাটা করতে হবে, আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে
শিল্পী মানুষের একটা তো স্বীকৃতির দরকার হয়, এদেরও তো স্বীকৃতির দরকার আছে। সেটা আমরা কিভাবে করব সেটা আমাদের ভেবে দেখতে হবে। এই ভাবনাটাকে উস্কে দেওয়ার জন্যই কিন্তু আজকে এই এতগুলো শাড়ি এনে আপনাদের সামনে দেখানো। এটা কিন্তু ভাববেন না যে কোনো বিজ্ঞাপনের জন্য আমরা করছি। আমরা কিন্তু শুধু সেই শিল্পী মানুষগুলোর কথা ভেবে আজকে এই শিল্পকর্মগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যারা শাড়ি ভালোবাসেন তাদের তো নিশ্চয়ই ভালো লাগবে। ভাস্বতীদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে এসে এত সুন্দর করে তুমি বোঝালে সব কিছু, আর তোমার জীবনের আর একটা ইনিংস শুরু হয়েছে বলতে পারা যায়। আর তোমার নতুন ইনিংসের জন্য অনেক অনেক শুভকামনা। আর আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে এই সবুজ উপহারটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ পাপিয়া। আমি আমার তরফ থেকে তোমাকে আমার হার্টফেল্ট থ্যাঙ্কস, আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। কারণ সত্যি আমি অনেক দিন ধরে এই মেয়েদের কথা লোকের কাছে তুলে ধরতে চেয়েছি। কারণ যখনই মনে হয় যে আমি একটা বুটিক রান করছি, তখনই লোকের নয় বাণিজ্যিক দিকটার উপরেই কনসেন্ট্রেশনটা সবসময়ই থেকে যায় যে ও ব্যবসা করছে, তার মানে অনেক টাকা রোজগার করতে চায়। তাই টাকা রোজগারটা প্যারালেলি চলবে ঠিকই, কারণ টাকা রোজগার যদি না থাকে আমি তাদের পেমেন্ট করব কোথার থেকে, সেটা তো প্রয়োজন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে স্বীকৃতিটা আজকে এই তোমার এই পডকাস্ট চ্যানেলের থ্রু দিয়ে যে তাদের কাজগুলো আমি অনেকের কাছে তুলে ধরতে পারলাম, যেটা তুমি বললে যে দেখলে আমরা তাক মানে আমাদের তাক লেগে যাচ্ছে যে সত্যি এদের এত সুন্দর হাতের কাজ। তো এইটা যে আমি তুলে ধরতে পারলাম, আমি আমার মেয়েদের মানে দোজ হু আর ভেরি ক্লোজ টু মাই হার্ট, ওদেরকে যে আমি একটা গ্রেটার লার্জার অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারলাম, এটার জন্য আমি তোমাকে আরেকবার করেও ধন্যবাদ জানাই। এবং দর্শকদের যারা এটা দেখবেন তাদেরকেও আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার। আমাদের এই পর্ব যদি আপনাদের ভালো লাগে আমাদের জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। নমস্কার।